আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে সমাস। আচ্ছা, শুরুতেই বলি যে কদিন ভিডিওগুলো হয়তো যেরকমভাবে হোয়াইট বোর্ডে আমি করে দিচ্ছিলাম ওরমভাবে আসবে না, এরকমভাবেই দেব। কিছু সমস্যার জন্য এইভাবে দিতে হচ্ছে, তবে আশা করি দেখতে অসুবিধা হবে না আমি যেভাবে লিখব বা ভিডিওগুলো আপলোড করব। প্রথমে আমরা দেখি সমাস শব্দের আক্ষরিক অর্থ কী, মানে সমাস মানেটা কী, শব্দের মানেটা কী। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। সংক্ষেপ মানে কি? সংক্ষেপ মানে ছোট। আর ব্যাকরণগত অর্থ যদি আমরা দেখতে চাই, ব্যাকরণগত অর্থ হলো এক পদে পরিণত হওয়া বা একপদীকরণ। ব্যাকরণগত অর্থ হচ্ছে এক পদে পরিণত হওয়া বা একপদীকরণ, এটাও আমরা বলতে পারি। আর এটা আক্ষরিক অর্থ। এবারে একপদীকরণ বা একটা পদে পরিণত হওয়া, এটা কীরকম জিনিসটা আমি দুটো উদাহরণ দিই, উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন আমি এখানে একটা লিখলাম হচ্ছে পঙ্কজ। পঙ্কজ মানে কি? এটাকে যদি আমি ভাঙি, মানে সমাস যদি আমি করতে চাই, তাহলে পঙ্কে জন্মে যা, তাই হলো পঙ্কজ। মানে পঙ্ক মানে পাঁক, পাঁকে জন্মে যা, তাই হলো পঙ্কজ। এই যে পঙ্কজ শব্দটাকে ভেঙে আমি এই তিনটে, একটা পদকে ভেঙে, মানে এই তিনটে পদ হচ্ছে পঙ্কে জন্মে যা, এইটাকে একসাথে করে আমরা পেলাম পঙ্কজ। এটা হচ্ছে ব্যাকরণগত অর্থ। এবার পঙ্কজ পদটি ব্যাখ্যা করতে পঙ্কে জন্মে যা এই অংশটা পাওয়া গেছে, এইটা হলো, এই যে এই পঙ্কে জন্মে যা, এইটা হলো ব্যাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমাস পড়তে গেলে সমাসের ব্যাস বাক্য জানাটা খুবই জরুরি। তাহলে আমরা ব্যাস বাক্য বললে এটা বলতেই পারি যে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তা হলো ব্যাস বাক্য। সেটা পরে আসছি, তার আগে আমি সমাসের সংজ্ঞাটা একটু লিখে নিই। আগে সমাসের সংজ্ঞাটা জানি, তারপরে ব্যাস বাক্য কী সেটা ভালো করে জানব। দেখো, আমি সংজ্ঞাটা এখানে লিখেছি। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হলে তাকে বলা হয় সমাস। আমি এখানে একটা উদাহরণ লিখি, তাহলে আরো ভালো বুঝতে পারবে। 1 নম্বর উদাহরণ আমি লিখলাম, তিনি গঙ্গার জলে নিত্য স্নান করেন। তিনি গঙ্গার জলে নিত্য স্নান করেন। এবারে তিনি গঙ্গার জলে নিত্য স্নান করেন, এইটা যদি আমি এরকমভাবে লিখি যে তিনি গঙ্গা জলে নিত্য স্নান করেন, এই যে তিনি গঙ্গার জলে নিত্য স্নান করেনের থেকে তিনি গঙ্গা জলে নিত্য স্নান করেন, এইটা বেশি শ্রুতিমধুর হলো না কি? বা আমি আরেকটা যদি উদাহরণ দিই, এই কাব্য কাহিনী স্বর্গ মর্ত্য ও পাতাল নিয়ে।
এবারে এই লাইনটাকেই যদি আমি এই স্বর্গ মর্ত পাতাল তিনটেকে জুড়ে একসাথে করে এরকম লিখি যে এ কাব্য কাহিনী স্বর্গ মর্ত পাতাল নিয়ে। দেখো এখানে কিন্তু আমি কমা দিয়ে লিখেছিলাম, স্বর্গ মর্তর মাঝখানে কমা দিয়েছিলাম ও পাতাল নিয়ে লিখেছিলাম, এখানে আমি হাইফেন দিয়ে লিখে দিয়েছি। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখেছি? পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হলে। এটা স্বর্গ মর্ত পাতাল তিনটে আলাদা আলাদা পদ ছিল, সেইটা কিন্তু এটা মানে একটা পদের মধ্যে আমরা এক জায়গায় করে দিয়েছি। এবার দুই পদের বেশি পদ জুড়ে সমাস হলে সেটা হয় বহুপদ সমাস। মানে এই যে স্বর্গ মর্ত পাতাল এইটা হচ্ছে বহুপদ সমাস, কারণ এটা দুটো পদের বেশি আছে, স্বর্গ মর্ত পাতাল তিনটে পদ একসাথে আমরা জুড়ে দিয়েছি, তার সেই জন্য এটা হয়েছে বহুপদ সমাস। আর প্রথম বাক্যে এই গঙ্গার জলে নিত্য স্নান করেন, সেটা একসাথে হয়েছে গঙ্গা জলে নিত্য স্নান করেন। আচ্ছা, এবারে যেটা তখন বলছিলাম যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, দেখো সেটার সংজ্ঞাটা আমি লিখেছি এখানে। কি লিখেছি? সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে, সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে বাক্য বা বাক্যাংশটি, অর্থাৎ সমসমান পদ সমষ্টি। সমসমান পদ কি সেটা আমি বলে দিচ্ছি এরপরে, এখন ব্যাস বাক্যটা বলে নিই। যে বাক্য বা বাক্যাংশটি পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। ওই উদাহরণটা দিয়েই বোঝাচ্ছি, যেটা পঙ্কজ যেটা লিখেছিলাম, মানে হলো পঙ্কে জন্মে যা। তাহলে এই পঙ্কজ পদটি, এইটা ব্যাখ্যা করতে গিয়ে বা এইটাকে ভাঙলে আমরা এই পদটা পেলাম, এই অংশটা পেলাম, পঙ্কে জন্মে যা। এটি হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমি একটু আগে বললাম ওখানে, তাও এখানে একবার সংজ্ঞাটা লিখেছি যখন এখানে লিখে দিলাম। মানে একটা পদকে ভাঙলে যে অংশটা পাওয়া যায়, সমাস করলে বা ভাঙলে যে অংশটা পাওয়া যায়, সেটি হচ্ছে সমাসের ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখানে আর একটা আমি লিখে দিচ্ছি, যেমন ধরো অগ্রজ। অগ্রজকে যদি আমি ভাঙি বা এর যদি ব্যাস বাক্য আমি বার করতে চাই, কি হবে এটা? অগ্রজকে ভাঙলে পাবো অগ্রে জন্মেছে যে, মানে যে আগে জন্মগ্রহণ করেছে। মানে এটা হচ্ছে আসলে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ, কিন্তু সেটা উপপদ তৎপুরুষ সমাস পরে যখন ব্যাখ্যা করব তখন ডিটেলে বলে দেব। এখানে অগ্র মানে হচ্ছে আগে বা পূর্বে, এবং জন্মেছে দুটো পদ মিলে নতুন অর্থ প্রকাশ করেছে। অগ্রজ, অগ্রজ মানে জ্যেষ্ঠ, যে বড়, সে হচ্ছে অগ্রজ। তবে এই এখানে এই অগ্রজ হচ্ছে এখানে পঙ্কে জন্মে যা আর এখানে অগ্রে জন্মেছে যে, এই দুটো হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আচ্ছা, এবারে হচ্ছে সমসমান পদ। সমসমান পদের মানে কাকে বলে যদি বা সংজ্ঞা যদি আমরা বলতে চাই, কি বলতে হবে? ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলে সমসমান পদ। দেখো এখানে আগের উদাহরণটা যদি আমি বা আগের সংজ্ঞাটা যদি দেখি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের, এখানে কি লিখেছিলাম? যে সমাসবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে
যে বাক্য বা বাক্যাংশটি মানে অর্থাৎ সমসমান পদসমষ্টি মানে তাকে সেটা হচ্ছে ব্যাস বাক্য। এইটা ব্যাস বাক্য। আর সমসমান পদ হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদ। মানে এই যে অগ্রে জন্মেছে যে এই যে তিনটে আলাদা আলাদা পদ আমি এখানে পেয়েছি, এই তিনটে আলাদা আলাদা পদকে বলছে সমসমান পদ। ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে মানে এই একটা পদ অগ্রে জন্মেছে যে এই তিনটে আলাদা আলাদা পদ বা এখানে পঙ্কে জন্মে যা এই তিনটে আলাদা আলাদা এক একটা পদকে বলছে সমসমান পদ। সংজ্ঞাটা দেখো এখানে আমি লিখেছি, ব্যাস বাক্যের অন্তর্গত এক একটি পদকে বলে সমসমান পদ। এখানে যদি অন্য একটা উদাহরণ আমি লিখি, যে পথ চলা, এটাকে ভাঙলে কি পাওয়া যাবে? পথে চলা। তাহলে পথে আর হচ্ছে চলা এই দুটো সমসমান পদ, মানে এই দুটো সমসমান পদ। মানে ব্যাস বাক্য আর সমসমান পদ হচ্ছে দুটো রিলেটেড। ব্যাস বাক্য হচ্ছে যে বা একটা পদকে ভাঙলে যে বাক্য পুরোটা পাওয়া যাচ্ছে, বাক্যাংশটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাস বাক্য। আর যে আলাদা আলাদা যে পদগুলো থাকছে, সে তিনটে হোক, চারটে হোক, দুটো হোক, 10টা হোক, সেই এক একটা পদকে বলছে সমসমান পদ। এবারে হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। দেখো আমি আগের উদাহরণগুলো দিয়েই বলছি, এই যে পঙ্কজ বা অগ্রজ, এতক্ষণ আমরা ব্যাস বাক্য আর সমসমান পদ কিন্তু এই পরের অংশটা নিয়েই পড়লাম, দুটোই কিন্তু এই পরের অংশটা রিলেটেড। কিন্তু এই যে অংশটা, এটা কিন্তু এতক্ষণ আমরা দেখিনি যে এটা কি। এইটাই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এই যে পথে চলা যেটা আমি লিখেছি, বা এই পঙ্কজ অগ্রজ, এই দুই বা তার বেশি পদ মিলিত হয়ে, এখানে পঙ্কে জন্মে যা, অগ্রে জন্মেছে যে, তিনটে পদ মিলিত হয়ে হয়েছে অগ্রজ। এখানেও তিনটে পদ মিলিত হয়ে হয়েছে পঙ্কজ। এখানে পথে চলা দুটো মিলিত হয়ে হয়েছে পথ চলা। সরি, এখানটা একটু কেটে দিলাম আমি। এই পথে চলা দুটো মিলিয়ে হয়েছে পথ চলা। এটাই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। এখানে একটা উদাহরণ আমি লিখছি, এই দুটো উদাহরণ দিয়ে তো বললাম, অন্য একটা উদাহরণ আমি লিখে দিচ্ছি। যেমন হচ্ছে আমি যদি লিখি শঙ্খ শুভ্র, শঙ্খ শুভ্র, এটাকে লিখলে কি হবে? শঙ্খের ন্যায় শুভ্র। মানে শঙ্খ মানে শাঁখ, আমরা সবাই জানি, শাঁখের মতো শুভ্র। এই শঙ্খের ন্যায় শুভ্র, এই তিনটে পদ মিলে এই একটা পদ হয়েছে শঙ্খ শুভ্র। তো এইটাই হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। বা এরকম যদি আমি আরেকটা উদাহরণ যদি লিখি, যে সিংহাসন, এগুলো সবই আলাদা আলাদা সমাসের ভাগের মধ্যে পড়বে। তার উদাহরণগুলোই আমি এখন লিখছি এখানে। সেটা আমি যখন ডিটেলে আলোচনা করব শ্রেণীবিভাগগুলো তখন বলে দেব। এটা এখন এই সমস্ত পদটা বলার জন্য উদাহরণগুলো বলছি। সিংহাসনকে ভাঙলে আমরা কি পাবো? সিংহ চিহ্নিত আসন। সিংহ চিহ্নিত, এই বেসিক জিনিসটা আজকের ভিডিওতে আমি দিলাম। এরপর আস্তে আস্তে সবটাই ডিটেলে আলোচনা করে দেব। সিংহ চিহ্নিত আসন, এই তিনটে একসাথে মিলে হয়েছে সিংহাসন। এটাই হয়েছে সমস্ত পদ বা সমাসবদ্ধ
পদ। তাহলে সমাসের সংজ্ঞা থেকে শুরু করে এই যে চারটে জিনিস আমি এখন, তিনটে জিনিস বললাম, তিনটে জিনিস যে বললাম, না সমাসের সংজ্ঞা ধরে চারটে, ঠিকই বলেছি। প্রত্যেকটার সাথে রিলেটেড, প্রত্যেকটার সাথে কানেকশান রয়েছে। উদাহরণগুলো যদি একটার সাথে মিলিয়ে দেখো তাহলে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে ডিটেলে। আমি আশা করছি বোঝাতে পেরেছি যতটুকু আজকের ভিডিওতে দেখালাম। লাস্ট আজকে এইটাই আমি আলোচনা করছি। আজকে এই পূর্বপদ পরপদটা বলে ভিডিওটা এখানেই শেষ করব। দেখো, ব্যাসবাক্যের প্রথমাংশের পদ হচ্ছে পূর্বপদ আর শেষাংশের পদ পরপদ। ভীষণই সোজা জিনিস এগুলো। আমি অন্য আরেকটা উদাহরণ দিয়ে, আগের উদাহরণগুলো বলছি না, অন্য একটা উদাহরণ দিয়ে যদি লিখি, আমি এখানে লিখলাম অর্থ গৌরব। এটাকে ভাঙলে কি পাবো? এটাকে ভাঙলে আমি পাবো অর্থের গৌরব। অর্থের গৌরব। তাহলে এই অর্থের হচ্ছে এইটা পূর্বপদ, আর গৌরব এইটা পরপদ। এটা পূর্বপদ, এটা পরপদ। ওই আগেরটা যেমন আমি লিখেছিলাম যে পথে চলা বা পথ চলা, ওইটাকে যদি আমি ভাঙি তাহলে পথে চলা। এই দুটো পাওয়া গেছে, দুটো পথ পাওয়া গেছিল। এইটা পূর্বপদ আর এইটা পরপদ। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। আর পরের ভিডিওতে শ্রেণীবিভাগ আরও তার ডিটেল আমি আলোচনা করে দেবো।